हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all pere bachcho should be okay. Today I want to talk about the new and interesting topic, the spherical refracting surface, especially lens. And today I can solve some numerical problems in this chapter. These numerical problems should be included in this chapter at problem set 1 and page number 689 or 90. And this is the lecture number 114. যাই হোক, আজকে আমরা এই গলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স অধ্যায়ে কয়েকটা প্রবলেম সেট 1 এর কয়েকটা ম্যাথমেটিক্স আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। আমার যতটুকু মনে পড়ে, আমরা গতদিন প্রবলেম সেট 1 এর গতদিন লাস্ট যেটা করেছিলাম কোশ্চেন নাম্বার 23, আজকে আমরা কোশ্চেন নাম্বার 24 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 24 এ কি বলছে সেটা একটু দেখতে হবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 24 এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হিয়ার গিভেন দ্যাট। 24 নম্বর কোশ্চেনে কি বলেছে যে একটি কাচের লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে 10 সেন্টিমিটার উত্তল এবং 15 সেন্টিমিটার উত্তল। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে কাচের প্রতিসরাঙ্ক কত? তাহলে ফার্স্ট পার্টটা আমরা আগে করি, তারপর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের 24 কোশ্চেনের আমরা ফার্স্ট পার্ট আলোচনা করছি। বলছে একটি উত্তল লেন্স, যে উত্তল লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ, এই তলের বক্রতা ব্যাসার্ধ R1 is equals to 10 centimeter first surface. This is the positive 10 centimeter এবং দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। এটাও একটা উত্তল, এই তলের বক্রতা ব্যাসার্ধ R2 is equals to negative 15 সেন্টিমিটার। Why? Because এই তলের বক্রতা ব্যাসার্ধ, যদি আমরা গোলক একটা কল্পনা করি তাহলে এই তলের বক্রতা ব্যাসার্ধ এই দিকে আছে, তাহলে রশ্মির চিত্রের বিপরীত দিকে এটা আর রশ্মির চিত্রের দিকে এটা, তাহলে এই প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ পজিটিভ, দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ। আচ্ছা, এটা একটা লেন্স যার নামকরণ L1 L2, যার একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে, প্রিন্সিপাল অ্যাক্সিস XY অ্যান্ড অপটিক্যাল সেন্টার O অ্যান্ড এটসেট্রা। এবার বলছে ওরা যে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স F is equals to 12 সেন্টিমিটার। ইয়েস, 12 সেন্টিমিটার। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত? 12 সেন্টিমিটার। তাহলে লেন্সের প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে কি দেওয়া আছে? লেন্সের ফোকাস দৈর্ঘ্য F is equals to 12 সেন্টিমিটার। লেন্সের প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ R1 is equals to 10 সেন্টিমিটার। লেন্সের দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2 is equals to
-15 সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, উপাদানের প্রতিসরাঙ্ক হলো, আমরা জানি লেন্স মেকার ফর্মুলা 1/f ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 minus 1/r2. If we put the value from the above information, then we can write 1/12 mu minus 1/10 minus of 1/-15. That means 1/12 is equals to mu minus 1 into 1/10 plus 1/15, বা mu minus 1 is equals to 1/12 into 25। আচ্ছা, এটা লসাগু করলে আমরা কী পেতাম? উপরে 25, নিচে 150, তাই না? তাহলে নিচেরটা, তাহলে 150 যাবে উপরে, 150 আর 25। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো যেটা 5 × 5 = 25, 5 × 30 = 150, ঠিক আছে? 5 × 5 = 5, 6 = 30, 6 × 25 = 150 হয়ে যেত, 6 × 6 = 6, 6 × 12, 2। তাহলে আলটিমেটলি আমরা কী পেতাম? যে মিউ মাইনাস 1 ইজ ইকুয়ালস টু হাফ। দ্যাট মিনস মিউ মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0.5। দ্যাট মিনস, বা মিউ ইজ ইকুয়ালস টু 0.5 প্লাস 1 or 1.5। তাহলে লেন্সটির প্রতিসরাঙ্ক কত? 1.5। তাহলে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট বা প্রথম অংশ। এরপরে আমরা সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশটা আলোচনা করব। তোমরা এখানে একটু দেখে নাও, আমরা এটাকে এখন মুছে দেব, মুছে দিয়ে এর সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশটা আমরা আলোচনা করতে স্টার্ট করছি। তাহলে এটাকে যদি মুছে দেওয়া হয়, কি দাঁড়াচ্ছে বাকিটা দেখা যাক কি আসে। বাকিটা কি আছে দেখা যাক। ওরা বলছে একটি উত্তল লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে জলে ফোকাস দূরত্ব কত? যেখানে দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক এবং কাচের প্রতিসরাঙ্ক এত। একটি উত্তল লেন্সের, এখানে দেওয়া আছে উত্তল লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব f of a is equals to বায়ুতে ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক বা কাচের প্রতিসরাঙ্ক 1.5 এবং জলে আলোর প্রতিসরাঙ্ক mu of W is equals to 1.33।
1.33 অ্যান্ড জি। তাহলে ওরা বলছে জলে আলোর ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত। সো দ্য required focal length of the convex lens when it will placed at water is, তাহলে আমরা লিখতে পারি বায়ুর ক্ষেত্রে 1/FA আর জলের ক্ষেত্রে 1/FW, বায়ুতে ফোকাস দূরত্ব এবং জলে ফোকাস দূরত্ব। তাহলে আমরা বায়ুর ক্ষেত্রে কি লিখতে পারি যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক -1, উত্তল লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে 1/R1 -1/R2, এবং জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক -1 × 1/R1 -1/R2, যেখানে 1/R1 R2 চেঞ্জ ঘটে না, তাই 1/R1 R2 ক্যান্সেল আউট ফ্রম বোথ সাইড, আপার অ্যান্ড লোয়ার পার্ট। সো FW/FA is equals to A mu G -1 by W mu G -1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি FW is equals to FA into A mu G -1 by W mu G -1। আচ্ছা, বায়ুতে ফোকাস দূরত্ব কত? বায়ুতে ফোকাস দূরত্ব তোমার 20 সেন্টিমিটার। আর বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বাই বায়ুর প্রতিসরাঙ্ক 1 - 1। আর এখানে হচ্ছে আমরা বলতে পারি জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বাই 1.33 - 1 এত সেন্টিমিটার। তাহলে আমরা কি পাবো? যেটা পাবো দেখা যাক কত সেন্টিমিটার পাই। তা আমরা যেটা পাবো এখানে, এটা মানে 0.5, এটা আমরা এক কাজ করতে পারি 20 × 0.5 বাই, মানে এটা 10 উপরে, এটা 10 নিচে কত আসে দেখা যাক, 1.5 বাই 1.5 মাইনাস ডিভাইডেড বাই 1.33, এটা যেটা আসলো 1.1278 -1। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার 10 upon 0.1278 78.24 সেন্টিমিটার। So the required focal length of the lens is equal to 78.24 সেন্টিমিটার। দ্যাটস ওকে। ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার 25 আমরা দেখবো এখন। এটা একটু দেখে নাও, খুবই সিম্পল ম্যাথামেটিক্স, একদম 1-2 এর বাচ্চাদের অঙ্ক, একদম সহজে হয়ে যাবে। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 25 দেখব। চলো এটা একটু মুছে দেওয়া যাক। কোশ্চেন নাম্বার 25 কি বলছে একটু তোমরা পড়তে থাকো, আমি এটা মুছে দিয়ে পরবর্তীতে আসছি আমি। তাহলে এই ম্যাথামেটিক্সগুলো যে খুবই সোজা সেটা তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, তাই না? আর হয়তো এরকম অঙ্ক 2-3টা আছে থাকবে, তারপরে দেখবে তোমাদের আবার নতুন কিছু আসবে। খুবই সিম্পল ম্যাথামেটিক্স এগুলো নিয়ে তোমাদের ভাবার কোনো প্রশ্নই আসে না যে এগুলো কীরকম অঙ্ক। কোশ্চেন নাম্বার 25 কি বলছে? কোশ্চেন নাম্বার 25 বলছে যে একটি উত্তল লেন্সে দুই তলের বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। লেন্সটির ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার হলে উপাদানের প্রতিসরাঙ্ক কত? ঠিক এরকম অঙ্ক আমরা একটু আগে হয়তো করেছিলাম, ঠিক আছে? তাহলে এরকম অঙ্ক একটু আগে আমরা করেছিলাম মানে কি, একটু আগেই তো আমরা করলাম। বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 12 সেন্টিমিটার প্রতিসরাঙ্ক। আচ্ছা, একটা কথা শোনো, আমরা অঙ্কটা আর করবো না,
তার কারণ এই যে আমরা 25 নম্বর অঙ্কটা করব, সেই 25 নম্বর অঙ্কটা এর আগে যে আমরা 24 নম্বর অঙ্কটা করলাম, 24 নম্বর অঙ্কটা যে ফার্স্ট পার্ট মানে প্রথম যে অংশটা, সেই অংশটাই 25 নম্বর কোশ্চেনটা। তাহলে 24 নম্বর ম্যাথামেটিক্সের যে ফার্স্ট অংশটি সেটি হচ্ছে তোমাদের 25 নম্বর অঙ্কের ম্যাথামেটিক্স। তাহলে আমরা এখানে কি দেখব, সি প্রিভিয়াস ম্যাথ, দ্যাট মিনস 24 নম্বরের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই কোশ্চেনটা একটু আগে যেটা করলাম সেখানে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 26 স্টার্ট করব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 26 স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 26 কি বলছে সেটা দেখি একটু আগে। কোশ্চেন নাম্বার 26টা করার আগে কোশ্চেনটা আমরা একটু পরে দেখব। কি বলছে, 1.5 প্রতিসরাঙ্কের কাচের একটি উত্তর লেন্সকে পর্যায়ক্রমে প্রথমে 1.65 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে এবং পরে 1.33 প্রতিসরাঙ্কের অপর একটি মাধ্যমে নিমজ্জিত করা হলো। উভয় লেন্সটি কি উত্তল বা অবতল লেন্স হিসেবে কাজ করবে? আর যদি উভয় মাধ্যমে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হবে সেটা লেখো। দেখো কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইম্পর্ট্যান্ট বলবো না, কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। একটা কথা মাথায় রাখবে, আমরা যে অঙ্কটা করব সেটা একটি লেন্স বলা আছে, যে লেন্সের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। তাহলে দুটি মাধ্যম, একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.65, আরেকটি মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.33। আচ্ছা, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.65 নিশ্চয়ই 1.5-এর থেকে বেশি, আবার দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.33 নিশ্চয়ই লেন্সের প্রতিসরাঙ্কের থেকে কম। তাহলে আমরা কোনো একটি লেন্সকে উত্তল লেন্স বা অবতল লেন্স নামকরণ করি কিসের সাপেক্ষে? লঘু মাধ্যমের সাপেক্ষে। আমি যদি তোমাকে বলি, আচ্ছা এটা কি লেন্স বলো তো, তোমরা একবারে বলবে এটা উত্তল লেন্স। দেখো এটা উত্তল লেন্স, এটা মানে কারেক্ট অ্যান্সার নয়, দেখতে উত্তল লেন্সের মতো, কিন্তু এই লেন্সের প্রতিসরাঙ্ক μ1 এবং বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি μ2 হয়, যদি বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2 থেকে লেন্সের প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে এটাকে আমরা উত্তল লেন্স বলবো। তার মানে কি, বাইরের দিকে যদি লঘু হয় তা লঘু থেকে দেখতে সবসময় আমরা লঘু থেকে দেখব, এটা লঘু মাধ্যম, কারণ 2 নম্বর মাধ্যমটা লঘু, আর 1 নম্বর মাধ্যমটা ঘন। তাহলে 2 নম্বর মাধ্যম যদি লঘু হয়, সাপোজ এটা বায়ু, এটা কাঁচ, তাহলে এটা বায়ুর সাপেক্ষে কাঁচ দিয়ে দেখি, তাহলে লঘু থেকে সবসময় ঘনের দিকে তাকাবো, দেখেন তাকাতে যাই তাহলে উত্তল টাইপ দেখতে পাবো, এদিকে তাকাতে গেলে উত্তল টাইপ দেখতে পাবো, তাই এটাকে বলা হবে উভয়োত্তল লেন্স। যদি এমনটা হয় বাইরের দিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের থেকে বেশি, সাপোজ উল্টোটা μ2 গ্রেটার দ্যান μ1, তাহলে এইটা তখন কিন্তু ভেতরটা লঘু, মানে কাজটাই কিন্তু লঘু কার তুলনায় বাইরের মাধ্যমের সাপেক্ষে। তাহলে এদিক থেকে যে তাকানো যায় তাহলে কি এটা অবতল টাইপ, কারণ লঘু থেকে ঘনের দিকে তাকাবো, আবার এদিক থেকে তাকালে গেলে এটা কি অবতল টাইপ, তখন এটাকে বলা হবে অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স অবতল লেন্সের মতো কখন আচরণ করবে? যখন উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে কম হবে। ঠিক এই ঘটনাগুলো আমরা এখানে এই ম্যাথামেটিক্সটা আমরা ফেস করব। দেখো এই ম্যাথামেটিক্সটা আমি স্টেপ বাই স্টেপ করছি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমরা দেখব ফার্স্ট স্টেপ দেখছি। অঙ্কটা খুবই ভালো অঙ্ক। আমি প্রথমে বললাম ফার্স্ট স্টেপ বা প্রথম স্টেপে কি বলছে আমরা জানি, কাচে মানে লেন্সের প্রতিসরাঙ্ক কত, এখানে দেওয়া আছে লেন্সের প্রথম স্টেপ না, প্রথমে কিছু ইনফরমেশন লিখে নিই। এখানে লেন্সের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত, লেন্সের প্রতিসরাঙ্ক μg, দ্যাট মিন্স কাচের প্রতিসরাঙ্ক, মিউজির প্রতিসরাঙ্ক কত, মিউজির প্রতিসরাঙ্ক 1.5। আচ্ছা, আর কি বলা আছে? আর কিছু নেই। প্রথম ক্ষেত্রে বা ফার্স্ট স্টেপ, তার আগে আমরা একটা জিনিস ধরতে পারি, ধরি লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে R1
অ্যান্ড R2। তাহলে ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ, ফার্স্ট স্টেপে আমরা কি বলতে পারি? ফার্স্ট স্টেপে আমরা বলতে পারি যে যেহেতু প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা যদি এটাকে বলি μ1, μ1 এর মান কত? μ1 এর মান হচ্ছে গিয়ে এখানে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? μ1, যার মান কত? যার মান হচ্ছে 1.65। যেহেতু এই μ1 এর মান কাচের প্রতিসরাঙ্কের অপেক্ষা বেশি, সুতরাং আমরা বলতে পারি লেন্সটা যদি উত্তল হয় তাহলে অবতলের মতো আচরণ করবে, আর লেন্সটা যদি অবতল হয় তাহলে উত্তলের মতো আচরণ করবে। তার কারণ যে মাধ্যমে রাখা হচ্ছে সেই মাধ্যমের, অবশ্যই লেন্সটার নাম বলা নেই, সেটা যাই হোক, লেন্সটা যা হবে সেই হিসেবে আমরা বলতে পারি। এখানে কি দেখলাম? যে মাধ্যমে রাখলাম সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু লেন্সের প্রতিসরাঙ্কের থেকে বেশি। সুতরাং আমরা আর কি লিখতে পারি এখানে? আর আমরা লিখতে পারি আর কি দিয়েছে বলো তো অঙ্কটার মধ্যে? এত প্রতিসরাঙ্কের একটি কাচে তৈরি উত্তল লেন্স। আচ্ছা, তাহলে এটা অবতল লেন্সের মতো আচরণ করবে। সুতরাং ওই কাচের তৈরি উত্তল লেন্সটিকে μ1 = 1.65 প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখলে এটি অবতল লেন্সের মতো আচরণ করে। অবতল লেন্সের মতো আচরণ করবে। তাহলে সেক্ষেত্রে তোমার একটা পার্ট, সেকেন্ড স্টেপ, আমরা একটা বিষয় বলতে পারি। সেকেন্ড স্টেপ আমরা কি বলতে পারি? সেকেন্ড স্টেপ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? μ2 = 1.33। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2 = 1.33। যেহেতু মিউটুর মান মিউজির থেকে কম, অর্থাৎ কাচের প্রতিসরাঙ্ক বেশি, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কম, তাহলে লেন্সটি যা ছিল তাই থাকবে। অর্থাৎ ওই কাচের তৈরি উত্তল লেন্সটি উত্তল লেন্সের মতোই আচরণ করবে। উত্তল লেন্সের মতোই আচরণ করবে। তাহলে এই দুই ক্ষেত্রে এই অবস্থায় তার ফোকাস দৈর্ঘ্য আর এই অবস্থায় ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক কি? এর ফোকাস দৈর্ঘ্য আমরা বললাম সাপোজ f1 আর এর ফোকাস দৈর্ঘ্য আমরা বললাম fg বা f। লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরি লেন্সের ফোকাস দৈর্ঘ্য is equals to fa, কারণ বায়ু মাধ্যমে রাখা হয়েছে সেই অবস্থায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? fa। তাহলে আমরা বলতে পারি এখানে এই মাধ্যমের সঙ্গে এই মাধ্যমের
তুলনা করলে ফোকাস দৈর্ঘ্যের কী সম্পর্ক, আর এই মাধ্যমের সঙ্গে এই মাধ্যমের তুলনা করলে ফোকাস দৈর্ঘ্যের কী সম্পর্ক, পরবর্তী স্টেপে ওটা চেয়েছে, পরবর্তী মানে এটা আমরা বলতে পারি রোমান হরফ 1 এর অ্যান্সার এই দুটো, আর রোমান হরফ 2 এর অ্যান্সারটা আমরা নিচে দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি যদি করা হয় তাহলে সম্পর্ক কী হবে, আমরা বলতে বায়ু মাধ্যমে রাখলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সমীকরণ 1/FA ইজ ইকুয়ালস টু MUG -1 MUG না সরি অ্যাকচুয়ালি এখানে আমরা বলতে পারি 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেহেতু 1 নং মাধ্যমটা বেশি কাঁচ মাধ্যমটা কম। আচ্ছা, এটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের ক্ষেত্রে কী হবে, MUG -1 ইন্টু 1/R1 -1/R2 বাই 1/FW ইজ ইকুয়ালস টু FW না সরি F1, এখানে আমরা কী দেবো F1 মানে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক M1, তাই প্রথম মাধ্যমের ফোকাস দূরত্ব F1 ইজ ইকুয়ালস টু 1 μg -1 ইন্টু 1/R1 -1/R2 1/R1 1/R2 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো বলো তো, আমরা বলতে পারি যে F1/FA ইজ ইকুয়ালস টু MUG -1 বাই 1 μg -1। এদের মধ্যে সম্পর্কটা করলে আমরা কী পাবো, F1/FA ইজ ইকুয়ালস টু MUG মানে μg বাই μA, তার মানে হচ্ছে 1.5 বাই জাস্ট বাই মাধ্যম 1 -1 বাই এটা কী লিখতে পারি আমরা 1.5 বাই 1.65 -1, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, সুতরাং F1/FA ইজ ইকুয়ালস টু উপরেরটা তোমার হচ্ছে গিয়ে 0.5, দেখি একবার কত আসে, এটা উপরেরটা 0.5 আর নিচেরটা কি আসবে, নিচেরটা তোমার 1.5কে 1.65 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা দেখি তাকে যদি 1 দিয়ে বিয়োগ করি, হ্যাঁ তাকে 1 দিয়ে বিয়োগ করি তাহলে আমরা পাবো -0.009 -0.0909 এত। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে F1/FA ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 0.5 বাই 0.0909, তাহলে 0.0909 করলে আমরা কি পাবো 5.5, তাহলে 5.5, দ্যাট মিনস F1 ইজ ইকুয়ালস টু -5.5 অফ FA। তাহলে বায়ু মাধ্যমে রাখার জন্য তার যে ফোকাস দূরত্ব ছিল 1 নং মাধ্যমে রাখার জন্য তার ফোকাস দূরত্ব তার 5 টাইমস অফ বায়ু মাধ্যমে আসলো এবং সেটা একটা নেগেটিভ চিহ্ন আসলো, তার মানে কি লেন্সের এটা যেমন উত্তল লেন্স ছিল হয়ে গেল অবতল, মানে অবতল, কারণ নেগেটিভ চিহ্ন মানে কি অবতল লেন্সের মতো আচরণ করে, তাহলে উত্তল লেন্সটা অবতল লেন্সের মতো আচরণ করলো। সিমিলার হয়ে আমরা এখানে করতে পারি, কি করতে পারি বলো তো, আমি একবারই লিখলাম 1/FA বাই 1/F2, তাহলে MUG -1 ইন্টু 1/R1 -1/R2 বাই 2 μg -1 ইন্টু 1/R1 -1/R2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এখান থেকে আমরা লিখতে পারি যে F2/FA is equals to 1.5 -1 by 1.5 by 1.33 -1, that means F2 is equals to FA into 0.5 by something, 1.5 divided by 1.33 1.278 1.1278, তার মানে এটা বিয়োগ করে কত হবে 0.1278। আচ্ছা, এটাকে ভাগ করে বসালে কি আসবে, এটাকে ভাগ করে বসালে 0.5 ডিভাইডেড বাই 0.1278 দ্যাট মিনস 3.9,
তাহলে আসলো কত আসলো যে 3.9 টাইমস অফ এয়ার ফোকাল লেন্থ অফ এয়ার মিডিয়া। তাহলে বায়ু মাধ্যমের সাপেক্ষে 3.9 টাইমস অফ এয়ার মিডিয়াতে আসলো। তো যাই হোক, অঙ্কটা একটু আমাদের করতে অনেকটা সময় লাগলো, কারণ অঙ্কটা অনেকটা বেশ ভালো অঙ্ক। পারলে 2-3 বার একটু রিপিট করে বা একটু ব্যাক করে বারবার দেখবে, তার কারণ অঙ্কটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে। আমি হয়তো আস্তে আস্তে বলেছি বা আস্তে আস্তে অঙ্কটা করেছি, কিন্তু এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। বুঝতে পারলে? অঙ্কটা বুঝতে হবে, কারণ পরীক্ষায় আসুক আর না আসুক এই অঙ্কটার উপর কনসেপ্ট অনেকটাই লাগবে, কারণ এই অঙ্কটার উপর বেস করে এমসিকিউ অনেক অঙ্ক তোমরা করতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।